আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নয়া আতঙ্কি ইহুদিবাদীরা ইরানের নতুন ড্রোনবাহী রণতরী ধরা পড়ল স্যাটেলাইটে। বাধা দিতে পারেনি ইসরায়েলি সিস্টেম। তেল আবিব ও আশকেলন শহরের লক্ষ্যবস্তুতে হামলা চালালো ইয়েমেনি ড্রোন। মার্কিন মদতপুষ্ট গোষ্ঠীকে বিতাড়িত করে ফুরাত নদীর শিরিন বাঁধ দখল করল তুরস্ক সমর্থিত সিরীয় বাহিনী। হঠাৎ কেন এত ক্ষেপলেন প্রেসিডেন্ট পুতিন? ইউক্রেনে রাশিয়ার 93 দফা ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের আসামে দুর্গা মন্দিরের ভিতরে গণধর্ষণ করে ভিডিও ধারণ। অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, ভাগ্য আদালতের হাতে। বৈশ্বিক পরিমণ্ডলে আরো কোন ঠাসা মোদি, এবার ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নয়া আতঙ্কে ইহুদিবাদীরা ইরানের নতুন ড্রোনবাহী রণতরী বা ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরির সম্প্রতি পারস্য উপসাগরে দেখা গেছে। ম্যাক্সার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এটি দেখা যায়। ছবিটি তোলার সময় ইরানের নৌবাহিনীর ঘাঁটি বন্দর আব্বাসের নৌ বন্দরের কাছে দেখা যায় এটিকে। এই জাহাজটি আগে কন্টেইনার জাহাজ থাকলেও সেটিকে পরিবর্তন করে এমনভাবে নির্মাণ করা হয় যা দেখতে বিমানবাহী রণতরীর মতো লাগে, তবে এটি আসলে ড্রোন বহনের জন্য নির্মিত। ম্যাক্সারের তোলা ছবিতে দেখা গেছে শহীদ বাঘেরি বন্দর আব্বাসের উপকূলে অবস্থান করছে। এর উপরিভাগে একটি স্কি জাম্প অর্থাৎ রণতরীর যে অংশটুকু ক্রমে উপরে উঠে যায় বিমান বা ড্রোনকে উড্ডয়নে সহায়তা দেওয়ার জন্য রয়েছে। এই স্কি জাম্প শর্ট টেক অফ ব্যারিয়ার অ্যাসিস্টেড রিকভারি প্রযুক্তির বিমানবাহী রণতরীর মতো দেখতে হলেও সংক্ষিপ্ত রানওয়ে নির্দেশ করে যে এটি শুধু ড্রোনের জন্য এবং হেলিকপ্টার পরিচালনার জন্য ব্যবহৃত হতে পারে। ধারণা করা হচ্ছে এই সামরিক ড্রোন ক্যারিয়ারটি গত নভেম্বরের শেষ দিকে বন্দর আব্বাসের নিকটবর্তী ইরান শিপইয়ার্ড অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজের ডক ইয়ার্ড থেকে বেরিয়ে প্রথম পরীক্ষায় অংশ নিয়েছে। শহীদ বাঘেরি ইরানের একমাত্র ড্রোন ক্যারিয়ার নয়, এছাড়া আরো দুটি শহীদ রৌদাকি এবং শহীদ মাদাভি ড্রোন ক্যারিয়ারও ইরান তৈরি করেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে পারস্য উপসাগরে এই তিনটি জাহাজ অবস্থান করছে। এই ড্রোন ক্যারিয়ারগুলোর মাধ্যমে ইরানি নৌবাহিনী মনুষ্যবিহীন আকাশযানগুলো যুদ্ধক্ষেত্রের আরো কাছে নিয়ে যেতে পারবে। পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পরও ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে। এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ আছে। ইরানের শাহেদ 129 ড্রোন ইসরায়েলি একটি ড্রোনের উপর ভিত্তি করে তৈরি এবং ব্যাপকভাবে উৎপাদিত হয়। 2018 সাল থেকে মোহাজের 6 ড্রোন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সরবরাহ করা হচ্ছে। এই ড্রোনগুলো হিজবুল্লাহ, হুথি এবং হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে। স্যাটেলাইট চিত্রে আরো ধরা পড়েছে যে ইরানের দুটি নৌযান শহীদ মাদাভি এবং শহীদ রৌদাকি, যেগুলো আগে বাণিজ্যিক জাহাজ ছিল, একইভাবে সামরিক কাজে ব্যবহারযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে এবং কাছাকাছি নোঙর করা রয়েছে। এই দুটি জাহাজে স্কি জ্যাম্প র্যাম্প নেই, যা নির্দেশ করে যে এগুলো কেবল এমন ড্রোন পরিচালনার জন্য ব্যবহারযোগ্য যেগুলো উলম্ব টেক অফ এবং ল্যান্ডিং করতে সক্ষম। শাহিদ এবং মোহাজের ড্রোনের মতো রানওয়ের প্রয়োজন হয় না। শহীদ রৌদাকি একটি যুদ্ধ জাহাজ যা ড্রোন, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা রাখে। এটি আগে একটি বাণিজ্যিক জাহাজ ছিল এবং সামরিক ব্যবহারের জন্য পরিবর্তিত হয়েছে। এর ডেকে থাকা এক্স চিহ্নটি একটি হেলিকপ্টারের অবতরণ স্থল এবং এটি দ্রুত আক্রমণকারী জলযান বহন করতে পারে। বাধা দিতে পারেনি ইসরায়েল সিস্টেম। তেল আবিব এবং আশকালন শহরের লক্ষ্যবস্তুতে হামলা চালালো ইয়েমেনি ড্রোন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে জাফা এবং মধ্যাঞ্চলীয় আশকেলন শহরে সফলভাবে ড্রোন হামলা চালায়। গতকাল শেষ বেলায় এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এই হামলার কথা জানান। তিনি বলেন, ইয়েমেনের ড্রোনগুলোকে ইসরায়েল ইন্টারসেপশন সিস্টেমের মাধ্যমে বাধা দিতে পারেনি। জেনারেল সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আশকেলন এবং জাফা শহরের লক্ষ্যবস্তুতে সফলতার সাথে ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া ইয়েমেনের সেনারা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যৌথভাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এই হামলায়ও কয়েকটি ড্রোন
ড্রোন ব্যবহার করা হয় এবং ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে এই ধরনের হামলা অব্যাহত থাকবে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেন থেকে হামলা অব্যাহত থাকবে। আমেরিকার ইন্ধন এবং অস্ত্র সহায়তায় বিচ্ছিন্নতার লক্ষ্যে সিরিয়ায় হামলা চালিয়ে যাওয়া পিকেকে ওয়াইপিজি গোষ্ঠী থেকে ঐতিহাসিক ফুরাত নদীর গুরুত্বপূর্ণ শিরিন বাঁধ মুক্ত করল তুরস্ক সমর্থিত আসাদ বিরোধী সিরিয়ান ন্যাশনাল আর্মি। শুক্রবার স্থানীয় সূত্রের বরাতে আনাদুলুর খবরে কথা জানানো হয়। খবরে বলা হয়, তুরস্ক কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত পিকেকে ওয়াইপিজি থেকে গুরুত্বপূর্ণ শিরিন বাঁধ মুক্ত করেছে তুরস্ক সমর্থিত বাহিনী সিরিয়ান ন্যাশনাল আর্মি। এই বাঁধ থেকে উত্তর পূর্ব সিরিয়ার প্রদেশগুলোতে, যা এই গোষ্ঠীটির দখল রয়েছে, বিপুল পরিমাণে পানি ও বিদ্যুৎ সরবরাহ করা হয়। পুরো সিরিয়ার বিদ্যুৎ চাহিদার অর্ধেকই এই বাঁধ থেকে উৎপন্ন হয়ে থাকে। উত্তর পূর্ব সিরিয়ার পাশাপাশি 2015 সালে আমেরিকার সহায়তায় গুরুত্বপূর্ণ এই বাঁধটিও নিজেদের দখলে নিয়েছিল তুরস্ক এবং সিরিয়ায় কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার নামে বিচ্ছিন্নতা আন্দোলন ও সহিংসতা চালিয়ে যাওয়া গোষ্ঠীটি। সংবাদ মাধ্যমের তথ্য মতে, ঐতিহাসিক ইউফ্রেটিস বা ফুরাত নদীর শিরিন তবাকা এবং বাশ ড্যাম বা বাঁধ থেকে সিরিয়ার 70% বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। তার মধ্যে প্রায় 50% উৎপন্ন হয় শিরিন বাঁধ থেকে। এটি মানবিজ জেলার দক্ষিণে ও ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত। 2015 ডিসেম্বরে আমেরিকার সহায়তায় অতি গুরুত্বপূর্ণ বাঁধটি দখলে নেয় তুরস্ক কর্তৃক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত গোষ্ঠী পিকেকে ওয়াইপিজি, যার বিনিময়ে তারা আমেরিকাকে এই এলাকায় সামরিক ঘাঁটি করার সুযোগ করে দেয়। 2016 জানুয়ারিতে আমেরিকা এতে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করে। অস্ত্রশস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে গোষ্ঠীটিকে তাদের বিচ্ছিন্নতা আন্দোলন, সহিংসতা ও দখলদারিত্ব চালিয়ে যেতে সমর্থন যোগাতে থাকে। তুরস্কের বক্তব্য অনুযায়ী, কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার নামে পিকেকে ওয়াইপিজি গোষ্ঠীটি এখন পর্যন্ত নারী, শিশু ও বৃদ্ধ সহ 40,000-এর অধিক তুর্কি ও সিরিয়ান নাগরিক হত্যা করেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস ও সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আমেরিকা এবং ইউরোপ তাদের রাজনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে সমর্থন করে যাচ্ছে। তাই তুরস্কের সরকার এই গোষ্ঠী কর্তৃক সংঘটিত হত্যাযোগ্য নৃশংসতার দায়ে আমেরিকা এবং ইউরোপকেও নিতে হবে বলে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। এছাড়া সিরিয়া ও তুরস্কের বিচ্ছিন্নতা ঠেকাতে দেশটির সিরিয়ান ন্যাশনাল আর্মির ন্যায় স্থানীয় বাহিনীর সাথে একত্রে কাজ করে আসছে তুরস্কের সরকার এবং সেনারা। আসাদ সরকারের পতনে যা আরো জোরদার করা হয়। ইউক্রেনে 93 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি খাতকে ধ্বংসের লক্ষ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ইউক্রেনের বিরুদ্ধে আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী 93টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার হামলা প্রতিরোধে পশ্চিমা দেশগুলোর কাছে তিনি আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বানও জানিয়েছেন জেলেনস্কি। এর আগে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। শুক্রবার সকালের দিকে এই হামলা চালানো হয়েছে। কিয়েভ জানিয়েছে, ওডেশার কৃষ্ণসাগর বন্দরে ও ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চলতি বছর ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত মাসে এই হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন থাকছে। একটি সূত্র জানিয়েছে, শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনগুলোতে হামলা চালিয়েছে রাশিয়া। শুধু বিদ্যুৎ নয়, সম্প্রতি গ্যাস অবকাঠামোতেও হামলা শুরু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোই ইউক্রেনের তীব্র নিন্দা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি রাশিয়ার ভেতরে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়াকে পাগলামি বলেও আখ্যা দিয়েছেন তিনি। ভারতের আসামে দুর্গা মন্দিরের ভেতরে এক কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে আসামিদের গ্রেফতার করা হয়। এখনো কিশোরীর খোঁজ পাওয়া যায়নি। আসামের গুয়াহাটির বড়াগাঁও এলাকায় এই পৈশাচিক ঘটনা ঘটেছে। নভেম্বর মাসে সেখানে রাসমেলা চলছিল। অভিযোগ উঠেছে, উৎসব চলাকালীন দুর্গা মন্দিরের ভেতরে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়। মোট 9 জন এই কাজের সঙ্গে জড়িত ছিলেন। মূল ঘটনার প্রায় 3 সপ্তাহ পরে তার ভিডিও ভাইরাল হয়েছে। তার ভিত্তিতে
তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর 3 জনকে গ্রেফতারও করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাকিদের চিহ্নিত করেন তদন্তকারীরা। পুলিশ জানায়, গত 17 নভেম্বর বড়াগাঁওয়ের রাস উৎসবে দুর্গা মন্দিরে গিয়েছিল ওই কিশোরী। সে সময় তাকে গণধর্ষণ করা হয়। অভিযুক্তদের প্রত্যেকের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে। তারা গণধর্ষণের ভিডিও রেকর্ড করেন, তা ছড়িয়ে দেওয়া হয় একাধিক সমাজ মাধ্যমে। ধৃতদের নাম প্রকাশ করেছে পুলিশ। গুয়াহাটির পশ্চিমের ডিসিপি পদানভ বড়ুয়া জানান, ধর্ষিতা কিশোরীর খোঁজ এখনো পাওয়া যায়নি, তবে তাকে সপ্তাহ খানেক আগে প্রকাশ্যে দেখা গিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। অভিশংসিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। দেশটির আইন প্রণেতারা আজ শনিবার ইয়ন সুক ইয়লের বিরুদ্ধে ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে অভিশংসনের পক্ষে ভোট দেন। তবে এখনই তিনি প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত হবেন না। বিরোধী দল একে জনগণের বিজয় বলে আখ্যা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে যখন অভিশংসনের ভোট চলছিল, তখনও দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের রাস্তায় ইউক্রেনের পক্ষে ও বিপক্ষে প্রতিদ্বন্দ্বী সমাবেশে লাখো মানুষ অংশ নেয়। এর আগে ইয়ন সুক ইয়ল গত 3রা ডিসেম্বর সামরিক আইন আরোপের ব্যর্থ চেষ্টা করেছিলেন। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের 300 আইন প্রণেতার মধ্যে 204 জন অভিশংসনের পক্ষে ভোট দেন এবং 85 জন বিপক্ষে। 3 জন ভোটদানে বিরত থাকেন এবং 8টি ভোট বাতিল করা হয়। অভিশংসনের কারণে ইয়ন তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন এবং দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত এখন এই ভোট নিয়ে পর্যালোচনা করবে। প্রধানমন্ত্রী হন ডাকসু বর্তমানে দেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। আদালতের সামনে রয়েছে 180 দিন। এই সময় তারা ইউএনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবে। অভিশংসনের জন্য প্রয়োজন ছিল 200 ভোট। ফলে বিরোধী আইন প্রণেতাদের ইউএনের রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির অন্তত 8 জন এমপিকে তাদের পক্ষে আনতে হয়েছে। ভারতের জন্য বরাদ্দ বিশেষ সুবিধা মোস্ট ফেভারিট নেশন তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। সুইচ সরকারের এই সিদ্ধান্তের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য করা হার আবারও 10% হবে। এর আগে 2021 সালে এই হার 10 থেকে কমিয়ে 5% করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের এক মামলার জেরে ভারতের মোস্ট ফেভারিট নেশনস মর্যাদা প্রত্যাহার করেছে সুইজারল্যান্ড। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী একটি দেশ অন্য কোনো দেশকে MFN মর্যাদা দিলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা দিতে হয়। বিশ্লেষকরা মনে করছেন, সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত ভারতীয় পণ্য রফতানি এবং বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুইজারল্যান্ড ও ভারতের মধ্যে ডাবল ট্যাক্স অ্যাভেন্সে এগ্রিমেন্ট বা দ্বৈত কর পরিহার চুক্তি রয়েছে। ভারতের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সুইজারল্যান্ডে কাজ করে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যেন অর্জিত আয়ের জন্য দুই দেশে কর দিতে না হয়, সেই লক্ষ্যে এই চুক্তি করা হয়। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে 1994 সালে এই চুক্তি হয়, যা পরে 2010 সালে সংশোধিত হয়েছে। মূলত 2023 সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ওই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নয়া আতঙ্কি ইহুদিবাদীরা ইরানের নতুন ড্রোনবাহী রণতরী ধরা পড়ল স্যাটেলাইটে। বাধা দিতে পারেনি ইসরায়েলি সিস্টেম। তেল আবিব ও আশকেলন শহরের লক্ষ্যবস্তুতে হামলা চালালো ইয়েমেনি ড্রোন। মার্কিন মদতপুষ্ট গোষ্ঠীকে বিতাড়িত করে ফুরাত নদীর শিরিন বাঁধ দখল করল তুরস্ক সমর্থিত সিরীয় বাহিনী। হঠাৎ কেন এত ক্ষেপলেন প্রেসিডেন্ট পুতিন? ইউক্রেনে রাশিয়ার 93 দফা ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের আসামে দুর্গা মন্দিরের ভিতরে গণধর্ষণ করে ভিডিও ধারণ। অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, ভাগ্য আদালতের হাতে। বৈশ্বিক পরিমণ্ডলে আরো কোন ঠাসা মোদি? এবার ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।